পিতামাতার ভরণ পোষণ আইন ২০১৩ যেটি ২৭শে অক্টোবর ২০১৩-তে প্রণীত হয়। এই আইনটি যদিও প্রায় ১৩ বছর হয়ে গিয়েছে প্রণয়ন হয়েছে, এবং আইনটি চমৎকার একটি আইন, খুব সুন্দর একটি আইন করেছে যে সরকার করেছে। কিন্তু এই আইনটির আসলে যথাযথ প্রয়োগ আমরা আমাদের আদালতে বা বিচার বিভাগে দেখি না। ভরণ পোষণের মামলা কিন্তু নানা নানি দাদা দাদিও করতে পারেন পিতামাতার অবর্তমানে, কারণ পিতামাতা চিন্তা করেন যে সে যাই করুক না কেন, দিন শেষে সে আমার সন্তান, আমার রক্তের সন্তান। যে প্রত্যেক সন্তান তার পিতামাতাকে ভরণ পোষণ প্রদান করতে বাধ্য থাকবে। কোনো পিতামাতা চান না তার সন্তানকে আসামি করে আদালতের কাঠগড়ায় নিয়ে যেতে। আপনারা গত ২ দিনের একটি হৃদয় বিদারক এবং আসলে অমানবিক একটি ঘটনার আমরা শুনেছি বিভিন্ন গণমাধ্যম থেকে, যে মিরপুরের পল্লবীতে এক ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা, যার নাম ছিলেন নূরজাহান বেগম, তিনি ৭-৮ দিন ধরে তার মরদেহটি তার নিজের বাসস্থানে, নিজের ঘরে নিঃসঙ্গ অবস্থায় পড়া ছিল, এবং তার যে ৪ সন্তান তারাও এই বিষয়টি কাউকে অবহিত করেননি। এই প্রেক্ষাপটে আসলে আপনারা দেখেছেন যে বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে একজন সন্তানের আসলে তার পিতামাতার প্রতি কী কী দায়িত্ব আছে। আমাদের দেশে এই বিষয়ে সুনির্দিষ্ট যে আইনটি আছে সেটি হচ্ছে পিতামাতার ভরণ পোষণ আইন ২০১৩, যেটি ২৭শে অক্টোবর ২০১৩-তে প্রণীত হয়। এই আইনটি যদিও প্রায় ১৩ বছর হয়ে গিয়েছে প্রণয়ন হয়েছে, এবং আইনটি চমৎকার একটি আইন, খুব সুন্দর একটি আইন করেছে যে সরকার করেছে। কিন্তু এই আইনটির আসলে যথাযথ প্রয়োগ আমরা আমাদের আদালতে বা বিচার বিভাগে দেখি না। এখন এটির প্রয়োগে কিছু সীমাবদ্ধতা রয়েছে, যে সীমাবদ্ধতাগুলো আসলে আইনটি সংশোধনের মাধ্যমে করা সম্ভব, সেটির যেমন সুযোগ রয়েছে, তেমনি এটির প্রয়োগ কম হওয়ার পিছনে কিছু সামাজিক কিছু কারণ থাকে, সেটি আমি বলবো। এবং তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ২০১৩ সালে আইনটি প্রণয়ন হওয়ার পরে ২০২৩ সালে আপনি জানেন যে পিতামাতার ভরণ পোষণ বিধিমালা একটি প্রণয়ন হয়েছে, এবং বিধিমালায় আইনে যেসব লুপহোলসগুলো ছিল, আইনে যেসব অনেক ধারা ছিল যেগুলো স্পষ্ট করা হয়নি, সে বিষয়গুলো কিন্তু বিধিমালায় স্পষ্ট করা হয়েছে। আমি যদি আইনের কিছু ধারা আপনাকে বলি, যেমন ভরণ পোষণের যে দায়িত্ব, এখানে আইনের সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে প্রত্যেক সন্তান তার পিতামাতাকে ভরণ পোষণ প্রদান করতে বাধ্য থাকবে, এবং ভরণ পোষণের সংজ্ঞাটি সেকশন 2-তে বলা আছে। সেখানে বলা আছে ভরণ পোষণ বলতে খাওয়া দাওয়া, বাসস্থান, বস্ত্র, চিকিৎসা, এবং তার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে সঙ্গ প্রদান। এই সঙ্গ প্রদানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যখন আপনার পিতা মাতা যখন তারা বয়স হয়ে যায়, একটি পর্যায়ে তারা কিন্তু নিঃসঙ্গ অনুভব করে, কারণ সন্তানরা তাদের নিজভাবে তারা নিজেরা ব্যস্ত হয়ে যায়। তাদের হয়তোবা অনেকের আছে যে মাসেও হয়তোবা সন্তানের সাথে দেখা হচ্ছে না, তারা যে একটা নিঃসঙ্গতা অনুভব করে। এই বিষয়টিকে মাথায় রেখেই যারা আইন প্রণেতা তারা বলেছে যে এই অবশ্যই প্রত্যেক সন্তানকে তার পিতামাতাকে সঙ্গ প্রদান করতে হবে, এবং এই ভরণ পোষণের বিষয়টি কিভাবে কার্যকর করতে হবে সেটিও আইনে একটি গাইডলাইন্স রয়েছে। ৩ ধারায় বলা আছে যে ভরণ পোষণ দেওয়ার জন্য যদি একাধিক সন্তান থাকে, তারা নিজেরা আলোচনা করবেন যে তারা কিভাবে প্রত্যেকে তার পিতামাতাকে যথাযথ সময় দিবেন বা খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করবেন। এবং ৩ ধারায় বলা আছে যে পিতামাতা যদি একত্রে বসবাস করতে চান, তাদেরকে অবশ্যই জোর করে আলাদা বসবাস রাখার সুযোগ নেই। ৩ ধারায় এও বলা হয়েছে যে যদি পিতামাতা বৃদ্ধাশ্রম বা অন্য কোথাও বসবাস করতে অপারগ প্রকাশ করে, তাদেরকে জোর করে সন্তানরা নিজের ইচ্ছামতো জায়গায় বা বৃদ্ধাশ্রমে রাখতে পারবেন না। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি ৩ ধারায় উল্লেখ করা হয়েছে, যে আপনি দেখবেন যে পিতামাতা অনেক সময় সন্তানদের সাথে থাকেন না, তারা হয়তোবা নিজেরা আলাদা একটি এই বাসা ভাড়া নিয়ে বা নিজেদের বাসায় থাকছেন। সেক্ষেত্রে আইনে বলা আছে যে সন্তানরা সেক্ষেত্রে তাদের মাসিক বা বার্ষিক উপার্জনের একটি যথোপযুক্ত অংশ তারা পিতামাতাকে দিবেন, যেহেতু তারা আলাদাভাবে পৃথকভাবে বসবাস করছেন। আইনে এই যে ৩ ধারায় যে বিস্তারিত ভরণ পোষণের একটি সুনির্দিষ্ট গাইডলাইন্স দেওয়া আছে, এটি কিন্তু আসলে যথাযথভাবে গণমাধ্যমে প্রচার হয় না। আইনটি এই প্রচার না হবার কারণেই
মানুষের মধ্যে যে আসলে এই আইনটা সম্পর্কে তারা ওয়াকিবহাল না, এ কারণে হয়তো বা এতদিন পরে এই আইনটি নিয়ে আমরা আলোচনা করছি।